হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা স্পন্সর করেছে টাক্সেল অ্যাপ্লিকেশন। এটা একটা গেমিং অ্যাপ্লিকেশন। এখানে গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশনে প্রথম রেজিস্ট্রেশন করতেই তুমি পেয়ে যাবে 20 টাকা। তো কিভাবে খেলবে সেটা দেখাই। নিচের দিকে স্টারে ক্লিক করবে। স্টারে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর দেখো, এখানে তুমি যদি 10 টাকা লাগাও তুমি কিন্তু পেয়ে যাবে 9 গুণ। হ্যাঁ, তুমি যদি 10 টাকা লাগাও তুমি পেয়ে যাবে 90 টাকা। হ্যাঁ, এখানে মিনিমাম উইথড্র 200 টাকা। তাহলে দেরি কিসের? ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জলদি ডাউনলোড করে নিও। আব্বা এক প্রকার জোর করে আমার বিয়ে দিল একটা কালো মেয়ের সাথে। আমি কখনো কল্পনাও করিনি এই কালো বুটটা আমার বউ হবে। আব্বা আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না। এর থেকে কত ভালো মেয়ে আমার পিছনে ঘোরাঘুরি করে। কিসের অভাব ছিল আমাদের? সবকিছু তো ছিল, তবু আব্বা কেন এই কাজটা করলো আমার মাথায় আসছে না। আব্বার উপর কিসে পরিমাণ রাগ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। বন্ধুদের সামনে আমি এই মেয়েটাকে কিভাবে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেব? রাগে ক্ষোভে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। কি আপনারা কিছু বুঝছেন না তো? চলে আপনাদেরকে বুঝিয়ে বলি। আজকে সকালবেলা আমি ঘুমিয়ে আছি, এমন সময় আব্বা আমার রুমে আসলেন। এসে কিছুক্ষণ ডাকাডাকি করলেন, তারপর উঠলাম। কি হয়েছে আব্বা, সকাল সকাল ডাকছো কেন? 11টা বাজে, তোমার কাছে সকাল মনে হচ্ছে? তাড়াতাড়ি ওঠো। কি বলবেন বলেন। বিকালবেলা তোমার বিয়ে। বিয়ে মানে? আমার বিয়ে? অথচ আমি জানি না। আপনি কি পাগল হয়েছেন? পাগল হব কেন? বিকালবেলা তোমার বিয়ে, কোথাও না গিয়ে রেডি থাকবে। আপনি এগুলো কি বলেন? কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ে কিভাবে? আর আপনি তোমাকে একবার জিজ্ঞাসা করলেন না। তোমাকে কি বাসায় পাওয়া যায়? সারাদিন তো কতগুলো ফালতু মার্কা ছেলেদের সাথে ঘুরো। আপা দেখেন, আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তাছাড়া কার সাথে বিয়ে ঠিক করেছেন, কাকে বিয়ে করব আমি নিজেই জানি না। তোমার এত কিছু জানতে হবে না, বিকালে রেডি থাকবে। আব্বা, আমি বিয়ে করব না। যাকে দেখিনি শুনিনি তাকে হুট করে আন্দাজে বিয়ে করে ফেলবো, এটা কেমন কথা? আমি যেটা বলেছি সেটাই হবে। যদি আমি বিয়ে না করি? একটা লাথি দিয়ে এই বাসা থেকে বের করে দেব। জায়গা জমি টাকা পয়সা যা আছে সব দান করে দেব। তোমার মতো ছেলের আমার দরকার নেই। এই বাসায় না থাকলেও চলবে, সারাদিন বকাঝকার ভালো লাগে না। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জুয়েল, মাস্টার্সে পড়ছি। বাসায় আব্বা আম্মু ছাড়া আর কেউ নেই। ওনাদের একমাত্র সন্তান আমি। সারাদিন পার্টি, আড্ডাবাজি, ঘোরাফেরা, নেশাপানি করে আমার দিন চলে যায়। ফ্রেশে আম্মুর কাছে গেলাম। আম্মু, এসবের মানে কি? কি? আব্বা নাকি আমার বিয়ে ঠিক করেছে। পুরুষ মানুষ বিয়ে করবি না তো কি করবি? তাই বলে আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। দেখো, আমার মাথা গরম করবে না। কোনো অনুষ্ঠান ছাড়া কিসের বিয়ে? কাউকে জানানি শোনায়নি, এগুলোকে বিয়ে? তুই খুব ভালো করে জানিস তোর বাবা ইসলামী মাইন্ডের, এগুলা লাইক করে না। সো সুন্নাতি ভাবেই তোর বিয়ে হবে। আজব তো, আব্বাই টাকা দিয়ে কি করবে? একমাত্র ছেলের বিয়েতে টাকা খরচ করবে না। আর মেয়েটাকে? আমি জানি না, তোর বাবা বলেছে মেয়ে নাকি অনেক ভালো, ভদ্র, ইসলামী মাইন্ডের। আম্মুর কথা শুনে মাথা আরো খারাপ হয়ে গেল। আরে ভাই, কোথায় নতুন বউয়ের সাথে বিয়ের আগে পরিচিত হব, কথা হবে, ঘোরাফেরা হবে, তারপর বিয়ের কথা চিন্তা ভাবনা করব। কিন্তু আমার সাথে কপালটাই খারাপ। কেন যে এমন বাপ পেলাম আল্লাহ জানে। এমন বাবা যাতে কোনো শত্রু না পায়। মাথা খারাপ করে বাড়ি চলে আসলাম। এসে একটা সিগারেট নিলাম। একের পর এক টান দিচ্ছি। কিভাবে বন্ধুদের সামনে মুখ দেখাবো আমি? কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে। ইচ্ছে করছে কোথাও চলে যায়, শানিকে কল দিয়ে সব বলবো ভাবছি। কিন্তু আব্বা বিয়েতে কাউকে অ্যালাউ করবে না। ধুর শালার, লোকটাই খারাপ। দুপুরবেলায় বাসার দিকে গেলাম। রুমে গিয়ে দেখি আব্বা সাদা একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আমার জন্য। দেখে মাথা খারাপ হয়ে গেল। এর থেকে ভালো পাঞ্জাবি আমি কোনোদিন গায়ে দিইনি। বিকেল বেলা আব্বা এসে বলল পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হতে। কিছু করার নেই, ওনার কথা মতো রেডি হয়ে নিলাম। গায়ের মধ্যে আতর ঢেলে দিয়ে আব্বা ওনার পাশে বসিয়ে একটা মসজিদের সামনে নিয়ে গেল। দেখলাম ওখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। বাবা গিয়ে ওনাদের সালাম করতে বললেন, আমিও তাই করলাম। আমি এদিক ওদিক পাত্রে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখছি না। কিছুক্ষণ পর একটা কালো বোরখা পরা মেয়ে আসলো, হাতে পায়ে মজে দেওয়া, চেহারা মোটেই দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে খ্যাত মার্কা। যখন আমার সামনে এসে বসলো
তখন ওর দিকে তাকালাম। চোখ দেখে বুঝতে পারছি মেয়েটা কালো। চোখের পাতা দেখে বুঝছি। মনে মনে বাবাকে কয়েক হাজার গালি দিলাম। শালা শেষ পর্যন্ত আমার লাইফটাকে বাঁচ দিল। মেয়েটা আমাকে সালাম দিল। আমি ভদ্রতার খাতিরে সালাম নিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। কোনো প্রকার আনন্দ ছাড়াই বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় আমার গলাতে কথাই আসছিল না। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরে রেখেছে। চোখে পানি এসে গেছে। কত দারুণ দারুণ মেয়েরা আমাকে প্রপোজ করছে। কতগুলো এক্স ছিল আমার। আমার বান্ধবীরাও আমাকে কত ভাবে বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের কথা কান দিতাম না। আজকে বাবা আমার সাথে এত বড় বেইমানি করলো। রাগে ক্ষোভে বাবার সাথে আর কথাই বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। বড় জোর 20 মিনিট লাগলো। এটা বিয়ে নাকি ফাজলামি কিছু বুঝলাম না। বউ নিয়ে বাসায় চলে এলাম। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। বউ গিয়ে আম্মুকে সালাম করলো। আমি একবার সেটে ডুবে চলে গেলাম। সিগারেট প্যাকেটটা নিয়ে সোজা বাইরে চলে গেলাম। সারাদিন মোবাইল বন্ধ করে রাখছি যাতে করে ডিস্টার্ব না করে। এখন রাত প্রায় 10টা। আমি সেই যে বাসা থেকে বের হয়েছি এখনো যাইনি। ওই বাসায় যেতে ইচ্ছে করছে না। মোবাইল অফ, যার কারণে কারো কল আসছে না। রাস্তা দাঁড়িয়ে আরো কয়েকটা সিগারেট খেয়ে বাসার দিকে রওনা দিলাম। কলিং বেল বাজাতেই আব্বা সে দরজা খুলে দিল। আমাকে দেখেই ঠাস করে একটা চট বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কেন করলে? নালায়কের বাচ্চা, কইছিলি মোবাইল বন্ধ কেন? আমি কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর খেতে বসলাম। আম্মা এসে খাবার দিল। ওনারা আগে খেয়ে ফেলেছে মনে হয়। শুধু আমি বাকি ছিলাম। খেয়ে যখন রুমের দিকে যাবো তখন মনে হচ্ছে আজকে তো আমার বাসর রাত। রাগটা আরো বেড়ে গেল। কেমন বাসর এটা? কোনো আনন্দ নেই, ফুর্তি নেই। আব্বু মন রোবট কেন? মন মানসিকতা তো নিচু কেন? এসব ভাবতে ভাবতে রুমে গেলাম। দেখলাম মহারানী 12 হাত ছাড়িতে 14 হাত ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে আমাকে সালাম করতে যাবে। তার আগে, ওই থামো থামো থামো, কি করছো? সালাম করব। আর আমার নাম ওই না, আমার নাম মায়া। লাথি জিনিস ফকিন, তোর সাহস কি করে হয় আমাকে ধরার? মায়া কোনো কথা না বলে সোজা নিচের দিকে তাকিয়ে আছে। শোন, তোকে আব্বাই পছন্দ করেছে, আমি না। তোকে জীবনে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তুই তোর মতো থাকবি, আমার ধারে কাছেও আসবি না। আপনি আমার... থাম, একটা চট দেব। বেয়াদব, বলছি না তোকে আমি বউ হিসেবে মানি না। কাইল্লা ভূত কোথাকার, চেহারা থেকে যে চায় না। যা আমার সামনে থেকে যা তো। এই কথা বলে আমি সোজা খাটে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সে আমার পাশে এসে বসলো। ওই, তোর সমস্যা কি? চুপ করে বসে আছি। যা খাট থেকে নাম। তাহলে আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চাই ঘুমা, প্রয়োজনে বাথরুমে গিয়ে ঘুমা, তবু আমার পাশে ঘুমাবি না। মায়া কিছু না বলে এখনো বসে আছে। কি রে, উঠবি নাকি লাথি দেব? সে উঠে সোফায় গিয়ে বসলো। ওই লাইট অফ কর, তাহলে কানে নিচে দেব। লাইট অফ করে সে সোফায় বসে আছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম, শালার ঘুম কিছুতে আসছে না। এই ছিল আমার কপালে। কলেজ ভার্সিটিতে কত সুন্দর মেয়ে আছে, ওখান থেকে একজনকে বিয়ে করালে কতই না সুন্দর হতো। আবার উপর রাগটা আরো বেড়ে গেল। এগুলো ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। মধ্যরাতে মনে হচ্ছে কে একজন আমার পায়ের উপর ভর দিয়ে আছে। তাড়াতাড়ি করে লাইটটাকে অফ করলাম। তাকিয়ে দেখি মায়া আমার পায়ের কাছে মাথা দিয়ে পায়ের উপর ভর দিয়ে ঘুমিয়ে আছে। মাথা অনেকটাই খারাপ হয়ে গেল। দিলাম সজোর একটা লাথি। লাথিকে সোজা খাটের কোনায় গিয়ে পড়ল। খাটের সাথে ধাক্কা খেয়ে কপাল থেকে রক্ত ঝরতে শুরু করলো। এত রাতে কি করবো বুঝছি না। যাই হোক, আমি লাথি দিয়ে ওকে একটা ধমক দিলাম। এই, তোর সমস্যা কি? পায়ের উপর ভর দিচ্ছিস কেন? মায়া কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আবারও ঘুমিয়ে গেলাম। কেন চাবা এই আপদটাকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে কে জানে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া আমার খাটের পাশে এসে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে চলেন। এই যা তো, তোর নাস্তা তুই কর, আমাকে ডিস্টার্ব করবি না। আর হ্যাঁ, একবার যদি সামনে দেখি তাহলে খবর আছে বলে দিলাম। বাবাই তো আমাকে পাঠিয়েছে আর বলেছে... কি বলেছে? স্বামী স্ত্রী একসাথে নাস্তা করতে। দেখ, মাথা গরম করবি না।
তোকে গতকাল আমি কি বলেছিলাম তোর মনে নেই? আমি তোকে স্ত্রী হিসেবে জীবনেও মানি না। মায়া কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশে নাস্তা করতে গেলাম। দেখলাম মায়া আম্মার সাথে রান্না করে কাজ করছে। এই মেয়েটার মধ্যে ন্যূনতম জ্ঞান নেই মনে হয়। বিয়ে হয়েছে গতকাল, অথচ কোথাও একটু সরব পাবে সেটা না। মনে হচ্ছে অনেক বছর ধরে এই বাড়িতে আছে। নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। সানি আইমানকে কল দিলাম, ওরাও আসলো। কিরে, তোর কি কিছু হয়েছে? না, কি হবে? আমাদের কাছে মিথ্যা বলিস না। আরে আর বলিস না, আব্বা আমাকে বিয়ে করিয়ে দিয়েছে। সিরিয়াসলি? আরে ভাই, এটা নিয়ে কেউ মিথ্যা কথা বলে? কখন? আমাদের তো কিছুই বললি না। আরে ভাই, আমি নিজেও জানতাম না। গতকাল আব্বা কোনো কিছু না বলে 2 থেকে 4 জন লোক মসজিদের মধ্যে খেজুর দিয়ে বিয়ে করিয়ে দিয়েছে। তারপর আর কি, মাথা পুরো খারাপ হয়ে আছে। এই ভাবি কেমন রে? আমার চুলের মতো। মজা করিস না, সত্যি করে বল। মজা না, মেয়েটা কালো। বাবার উপর যে কি পরিমাণ রাগ হচ্ছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। দেখ ভাই, মন খারাপ করিস না। আল্লাহ যার ভাগ্যে যাকে রেখেছে তাকে আসতেই হবে। তাই বলে ভূতটা? চল ভাবিকে দেখবো। ও তো তোর সামনে আসবে না। কেন? পর্দা করে। তাহলে ওপর থেকে কথা বলে চলে আসবো। দরকার নেই। আচ্ছা, এই টপিকটা বাদ দে, অন্য কথা থাকলে বল। তারপর আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। সারাদিন মন মরা হয়ে বসে রইলাম। আব্বা কেন আমার সাথে এমন করলো? সারাদিন বাইরেই কাটিয়ে দিলাম। রাতের বেলা বাসায় গেলাম, তখন প্রায় 10টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আব্বা এসে দরজা খুলে দেয়। কিরে, সারাদিন কোথায় ছিলি? বাইরে। আব্বা ঠাস করে আমার গালে একটা বসিয়ে দেয়। আব্বা এমনটা করবে আমি কল্পনা করিনি। ফালতু কোথাকার, লজ্জা করে না তোর ঘরে বউ রেখে সারাদিন বাইরে থাকতে? থাকো তুমি তোমার বউ নিয়ে, আমার দরকার নেই। আব্বা আবারও ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আমি কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। ছেলের মাথাটা খারাপ করে দিল। রুমে গিয়ে দেখি মায়া একটা শাড়ি পরে আছে। এমনিতে কালো ভূত, শাড়ি পরাতে আরো খারাপ লাগছে। আমি কোনো কথা না বলে শুয়ে গেলাম। খাবেন না? ইচ্ছে করছে না। আপনার জন্য আমিও না খেয়ে আছি। কে বলেছে তোর কথা ঢং করতে? আমি কি তোকে খেতে মানা করেছি নাকি? এভাবে বলছেন কেন? মার খাবি? মাথা এমনিতে অনেক খারাপ হয়ে আছে। মায়া আর কোনো কথা বলল না, বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আবারও বাইরে থেকে এসে লাইটটা চালু করে দিল। আয়নার সামনে বসে সাজছে। ওই, তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? এত রাতে সাজছিস কেন? এমনি। এমনি মানে? দেখ, তোকে ভূতের মতো লাগে। তাই বলে একটু সাজতেও পারবো না? না, পারবি না। কালুদের সাজার কোনো অধিকার নেই। লাইট অফ কর, নাহলে কালকে রাতের মতো লাথি দিয়ে বাকি কভারটা ফাটিয়ে দেব। মায়ের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, মনে হচ্ছে এক্ষুনি কেটে দেবে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ মোবাইল গুতিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা মিষ্টি একটা শুটে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মায়া কোরআন শরীফ পড়ছে। মাশাআল্লাহ, এত চমৎকার আওয়াজ আমি এর আগে কখনো শুনিনি। সব ধারণা বাদ দিয়ে আমি ওর কোরআন তিলাওয়াত শুনতে লাগলাম। প্রতিটা আয়াতের টানে প্রশম দাঁড়িয়ে যাচ্ছে। ইস, আমি যদি এরকম পড়তে পারতাম। কতক্ষণ শুনেছি মনে নেই। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে ঘড়িতে তাকিয়ে দেখে 11টা বাজে। আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজতে লাগলাম। আজকে দিনটা যেন একটু অন্যরকম লাগছে। ফ্রেশে ডাইনিং রুমে গিয়ে দেখি আমার সাথে রান্নাঘরে কাজ করছে। আমি নাস্তা করছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? কি বলো? তোদের বিয়ের আজকে 3 দিন হলো। নিয়ম মতে আজকে তোর ওদের বাসায় যাওয়ার কথা। আমি যাব না। দেখ বাবা, পাগলামি করিস না। আম্মু, তোমাকে আমি আগে বলেছি, এখনো বলছি, ওকে আমি বউ হিসেবে মানি না। কিভাবে পারলে তোমরা আমার সাথে এই কাজটা করতে? মায়া খুব ভালো একটা মেয়ে। থাকো তুমি তোমার ভালো নিয়ে। তোর আব্বু শুনলে রাগারাগি করবে। তাহলে আব্বুকে যেতে বলো, আমাকে কেন বলছো?
প্লিজ বাবা, এমন করিস না। মাত্র 2 দিন থেকে চলে আয়। পারবো না, ওকে একা যেতে বলো। আম্মুর চেহারা দিকে তাকিয়ে মায়া হলো। কেমন যেন না করতে পারলাম না। আচ্ছা হয়েছে, কখন যেতে হবে? দুপুরের আগেই। দুপুর তো এখনই হয়ে গেছে। তুই ঘুম থেকে উঠেছিস দেরি করে, যা গিয়ে রেডি হয়ে নে। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। তারপর গোসল করতে গেলাম। গোসল করে বাইরে এসে দেখি খাটের উপর পাঞ্জাবি আর পায়জামা রাখা। দেখে মাথাটা খারাপ হয়ে গেল। শ্বশুরবাড়িতে যাব, কোথায় কোটটায় পরে যাব সেটা না, উল্টো কি সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে যেতে হবে। মেজাজটা খারাপ হয়ে গেল। আম্মা, এই আম্মা। কি হয়েছে? এমন চিল্লাচিল্লি করছিস কেন? এগুলো কি? পায়জামা পাঞ্জাবি। সেটা তো আমিও দেখছি, বাট এগুলো কেন? এগুলো পরে কেউ শ্বশুর বাড়িতে চায়? কে রাখছে এগুলো? তোর বাবা রেখে গেছে, আমার কাছে দিয়েছিল। আমি মায়াকে ডেকে এখন দিলাম। আমি এগুলো পরে যাব না। আজব কাণ্ড, আমার তো এসব হবে না। মাত্র একদিনই তো, কিছু হবে না বাবা। রাগে আমার পুরো শরীর চলতে শুরু করলো। কি আর করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও পরে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম মায়া আসছে। ওর দিকে তাকাতে একটা টাস্কি খেলাম। পুরো শরীর কালো বোরখায় ঢাকা, হাতে মোজা, পায়ে মোজা। মনে মনে বললাম, ফকিন্নি, তোর দিকে কেউ এমনিতে তাকাবে না। যাই হোক, মায়া ব্যাগগুলো টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমি ধরলাম না। বাইরে এসে ও আম্মুকে সালাম করে নিল। তারপর সিএনজিতে গিয়ে বসলো। আমার আর ওর মধ্যে অনেকটাই ফাঁকা। ও এক পাশে বসেছে আর আমি অন্য পাশে। মাঝখানে একটা ব্যাগ রাখা। নিজের কাছে কেমন যেন লাগছে। কোথায় মনে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কত আনন্দ করে যায়, বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ভালো কোনো গাড়ি নিয়ে যায়, কত রকমের আয়োজন থাকে। কিন্তু আমার বেলায় উল্টোটা। শালার কপালটাই খারাপ, যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় 30 মিনিট পর ওদের একটা বাড়ির সামনে চলে আসলাম। মনে হয় একটাই বাড়ি। বাহ, বাড়ি দেখতে তো অসাধারণ। দোতলা বাড়ি। এটা কি ওদের নাকি ভাড়ায় থাকে? না, এমন বাড়ি ভাড়া হওয়ার কথা না। যাই হোক, আমি নামার আগে মায়া নামলো। ও নেমে ব্যাগগুলো নিল। আমাকে বলল, ভিতরে চলুন। আমি কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর ওর পিছু পিছু ভিতরে গেলাম। বাড়িটাতে পা দেওয়ার সাথে সাথে আমার ভিতরটা কেমন যেন কোমল হতে শুরু করলো। ভিতরে গেলাম। একটা মহিলা আসলো। মায়া সালাম করলো, সাথে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় উনি আমার শাশুড়ি। আসলে বিয়ের সময় শুধু মায়ের বাবা উপস্থিত ছিল, আর ওর একটা মামা ছিল। এছাড়া আর কারোর সাথে আমার তেমন পরিচয় হয়নি। আমিও সালাম করলাম। কিছুক্ষণ কথা বলার পর মায়া আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ওখানে গিয়ে ফ্রেশ হলাম। বাহ, অসাধারণ একটা রুম। রুমের মধ্যে খুব বেশি জিনিস নেই। এক পাশে দেওয়ালে অনেক বই, দেখে মনে হচ্ছে লাইব্রেরি। টেবিলের উপর একটা কোরআন শরীফ রাখা। পুরো রুমে আতরের সুগন্ধি। আমার মনে হচ্ছে আমি অন্য একটা জগতে চলে আসছি। ফ্রেশ হয়ে এসে আমি সোফায় বসলাম। কিছুক্ষণ পর মায়া আসলো। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে একটু পর বাবা বাসায় আসবে। আপনি যদি ওনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে ভালো হতো। আমি কি বলবো বুঝতে পারছি না। তারপরে ওকে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আজকে আমার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। সকালে তো সবকিছু ঠিকঠাক ছিল। এই পাশে আসার পর থেকে যেন সবকিছু ওলট পালট লাগছে। যাই হোক, শাশুড়ি মা নাস্তা দিয়ে গেলেন। বুঝলাম না উনি বাসার মধ্যে হিসাব করে আসছে কেন। চেহারা দেখা যাচ্ছে না, পর্দা করে ভালো কথা। তাই বলে বাসায় কেউ এভাবে থাকবে নাকি? আজব তো। দুপুরবেলা শ্বশুর আব্বা আসলেন। ওনার সাথে কথাবার্তা বললাম। উনি নিচে থেকে বললেন ওনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে। তারপর ওনার সাথে মসজিদে গেলাম। ওখানে যাওয়ার পর উনি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। একে একে সবাই এসে হাত মেলালো। ভালো লাগছে। এবার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আসছি। নামাজ আদায় করে ওনার পিছু পিছু একটা কবরস্থানের কাছে গেলাম। মনে হয় মায়ের দাদা দাদুর কবর হবে। জিয়ারত করে বাসায় আসলাম। খাবার টেবিলে গিয়ে মাথা নষ্ট। এত খাবার কেমনে সম্ভব? আগে থেকে কি আয়োজন ছিল নাকি আমি আসার পর থেকে? আল্লাহ ভালো করে জানেন। ভিতরে গিয়ে দেখলাম আরো অনেক মেহমান আছে। সবার সাথে পরিচয় হয়ে নিলাম। পরে জানতে পারলাম আমি আসার কারণে ওনাদের ইনভাইট দেওয়া হয়েছে।
খাওয়া দাওয়া শেষ, আমি মায়াকে খুঁজতে লাগলাম। আসলে যাই হোক, ও ছাড়া এখন কাউকে কিছু বলা যাবে না। কিন্তু মায়াকে কোথাও দেখছি না। আমি কি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যার সময়। বিকেলবেলা আমি কোনোদিন এত সময় ঘুমাইনি। আজকে হঠাৎ এত ঘুম, কেউ জাগিয়ে দেয়নি। সন্ধ্যায় নাস্তা করে নিলাম। মায়া আর ওর একটা কাজিন আসলে রুমে, ওরা লুডু খেলছে। আমি বসে বসে মোবাইল টিপছি। হঠাৎ মায়ের দিকে খেয়াল করলাম, আজকে যেন অন্যরকম একটা সৌন্দর্য তাকে ঘিরে রেখেছে। কালো বলে আমি ওর দিকে তাকিয়ে কখনো কথা বলিনি, কিন্তু চেহারায় অন্যরকম একটা মায়া আছে। হয়তো সেই জন্যই এই নামটা রাখা। কালো মেয়েদের একটা বিশেষ গুণ থাকে, সেটা হচ্ছে ওদের হাসি সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, চেহারায় একটা মায়া থাকে, যা আজকে আমি উপলব্ধি করতে পারলাম। আমি মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় ওরা একটা কাজিন আমাকে ডাক দেয়, বলে ওদের সাথে খেলতে। কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। এরপর ওদের সাথে কিছুক্ষণ খেললাম, ভালো লাগছে। আমি আর একটা কাজিন এক দলে, মায়া আর ওর একটা চাচাতো ভাই অন্য দলে। অনেকক্ষণ ধরে খেললাম, সময় কখন যে চলে গেছে খেয়ালই করিনি। রাতে খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম। আমি খাটের উপর শুয়ে মোবাইল দিচ্ছি। এমন সময় মায়াও আসলো। আজকে কি আমাকে নিচে থাকতে হবে? আমাদের বাসায় তো আমি খাটের উপর ঘুমিয়েছি, আর মায়া নিচে। তার মানে কি আমার উপর সেম জিনিস প্রয়োগ করবে নাকি? মায়া বলল, ঘুমিয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমোবেন? আমার চিন্তা আপনার না করলেও চলবে, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছু বললাম না। এই প্রথম মায়ের সাথে আমি ভালোভাবে কথা বললাম। আমি আরো কিছুক্ষণ মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আশপাশে খুঁজে দেখলাম মায়া কোথায় ঘুমিয়েছে। তাকিয়ে দেখি সবাই গুটি সুটি মেরে শুয়ে আছে। আমার কেমন জানি খারাপ লাগছে। আমি খাটে আরাম করে শুয়ে আছি, আর ও মেয়ে সোফায় শুয়েছে। নিজেকে কেমন জানি কাপুরুষ মনে হচ্ছে। কাঁথাটা নিয়ে ওর গায়ে দিয়ে চলে আসলাম। এসে আবারও ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো আবারও মিষ্টি একটা সুর শুনে। মানে আজকেও মায়ের কোরআন তেলাওয়াত শুনে ঘুম আসলো। ও কোরআন তেলাওয়াত করছে, আর আমি শুয়ে শুয়ে শুনছি। কিছুক্ষণ পর আমি উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় সানি কল দিল। দোস্ত, কই তুই? এই তো আছি। তোকে এতবার কল দিলাম, তোর নাম্বার বন্ধ কেন? মোবাইল বন্ধ করে ঘুমিয়েছি। কেন, কি হয়েছে? তোর বাবা অসুস্থ, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি আয়। কি? আব্বুর কি হয়েছে? কথাটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। এক দৌড় দিয়ে ওদের বাসা রেখে চলে আসলাম। কাউকে কিচ্ছু বললাম না। মায়া আমাকে পিছন থেকে ডাকছে। আমি এক দৌড়ে বাইরে থেকে একটা সিএনজি নিয়ে হাসপাতাল থেকে রওনা দিলাম। সালার বিপদের সময় বাইকটাও সাথে নেই। তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। দেখলাম সানি আর আয়মান বাইরে বসে আছে। আমি যাওয়ার পর, কি হয়েছে আব্বু? আব্বু কোথায়? আম্মু আসছে নাকি? ওরা কেউ কিছুই বলছে না। কি রে, কথা বলছিস না কেন? আব্বু কোন রুমে? সানি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। তারপর যা দেখলাম, আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। সাদা কাপড়ে একটা লাশ মরানো অবস্থা ফেলে রাখছে। আমি কাঁপা কাঁপা হাতে মুখের উপর দিয়ে কাপড়টা সরাতে একটা ধাক্কা খেলাম। কারণ কারণ লাশটার কারণ নয়, ওটা আমার বাবার। কালকে এই সময় আমার বাবা আমাদের মাঝে ছিল। সকালে কেউ অফিস করছে। কি এমন হলো যার জন্য বাবা হার্ট অ্যাটাক করে ফেললো? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওখানেই বসে গেলাম। সানি এসে আমার কাঁধে হাত রাখলো। ওকে ধরে ইচ্ছে মতো কাঁদলাম। হঠাৎ করে আম্মুর কথা মনে হলো। আমি কান্না মিশ্রিত কণ্ঠে সানিকে আম্মুর কথা জিজ্ঞাসা করলাম। আম্মু সেন্সলেস হয়ে গেছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে। বাইরে চল। আমি চুপ করে আছি। আমি তো ওর শ্বশুর বাড়িতে খবর দিয়েছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমার শ্বশুর আব্বা আসলেন। উনি এসে আমাকে সান্ত্বনা দিলেন। আম্মুর এখনো জ্ঞান ফেরেনি। বাবা লাশ নিয়ে দাফন কাফনের কাজ শুরু করে দিলাম। চারপাশ থেকে প্রচুর লোক আসতে শুরু করলো। দুপুরে নামাজ পড়ে বাবাকে দাফন করলাম। এই প্রথম বাবা জিনিসটাকে হারে হারে টের পাচ্ছি। বাবার প্রতি আমি কোনোদিন কোনো দায়িত্ব পালন করিনি। জানাজা শেষ, আত্মীয়রা বাসায় গেল। সানি আয়মান ওদের আপ্যায়ন করল। আমি স্তব্ধ হয়ে বসে আছি। বিকেলবেলা আম্মুর জ্ঞান ফিরল। আর যখন দেখলো বাবা আমাদের মাঝে নেই, আম্মুর কান্নায় পুরো পৃথিবী কাঁদছে।
আমার জন্য বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। রাতের বেলা আমি বাবার কবরের কাছে গেলাম। চাঁদের আলোয় চারপাশটা দেখা যাচ্ছে। আমি বাবার মাথা বরাবর গিয়ে বসলাম। তারপর বলতে শুরু করলাম, আদরের জুয়েল, যেদিনই লেখাটা তুই পড়বি সেদিন হয়তো আমি আর থাকবো না। তুই ভাবতি আমি তোকে প্যারা দেই, পৃথিবীর জঘন্য বাবার মধ্যে আমিই একজন। কিন্তু জানিস তো, আমি কোনোদিন তোর ক্ষতি চাইতাম না। আমি কেন, কোনো বাবাই তার ছেলের কোনো ক্ষতি চাই না। এই পৃথিবীটা খুব ছোট, তার চেয়েও ছোট আমাদের জীবন। আমরা যা করেছি তার জবাব মহান আল্লাহর কাছে দিতে হবে। তুই যে খারাপ কাজগুলো করেছিস তার জন্য আমাকে আসামের কারাগারে উঠতে হবে। কি জবাব দেব আমি আল্লাহকে? তোকে নামাজের কথা বললে শুনতি না, ভালো কথা বললে শুনতি না, সারাদিন বাইরে বাইরে কাটিয়ে দিতি। আমি জানতাম একসময় তুই আমার অভাব বুঝবি, কিন্তু সেদিন আর আমাকে পাবি না। তোর জন্য আমি শ্রেষ্ঠ একটা উপহার রেখে এসেছি, আর সেটা হচ্ছে তোর স্ত্রী মায়া। মেয়েটা কালো, তোর পছন্দ না। সত্যি বলতে তুই ওর যোগ্য না। শুধু গায়ের রং সুন্দর হলে হাতির চেয়ে বিড়ালের মূল্য বেশি হতো। আমি জানি মায়া তোর জীবনে আলো হিসেবে এসেছে। তুই ওরে কোনোদিন কষ্ট দিস না। ওরে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিবি, ওর সাথে ভালো ব্যবহার করবি। এটাই তোর প্রতি আমার শেষ অনুরোধ, শেষ অনুরোধ। কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি ডায়েরিটা রেখে রুমে গেলাম। দেখলাম মায়া ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে ওকে। এ প্রথম মায়ার দিকে আমি ভালো করে তাকালাম। কালো মেয়েদের চেহারা সবসময় মায়াবী হয়, ওদের ঠোঁট অনেক সুন্দর হয়। আমি কিছুক্ষণ মায়ের দিকে তাকালাম, তারপর ঘুমোতে লাগলাম। প্রথমে ভাবলাম মায়ের সাথে একই খাটে ঘুমাবো। পরে ভাবলাম সবসময় তো আমি খাটে ঘুমিয়েছি, আজকে না হয় আমি নিচেই ফ্লোরে থাকি। খাট থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন মায়ের থেকে ঘুম ভাগলো। ঘুম থেকে উঠতে যাব, তখন বুঝলাম আমার পুরো শরীর ব্যথা করছে। মনে হয় ফ্লোরে থাকার কারণে। অনেক কষ্টে সোজা হয়ে বসলাম। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বাবার কবরে জিয়ারত করে আসলাম। এভাবে কয়েকদিন চলে গেল। আজকাল মায়ের অবস্থা তেমন ভালো না, কেমন যেন সারাদিন মনমরা হয়ে বসে থাকে। মায়ারও একই অবস্থা। সকালবেলা বসে আছি, এমন সময় মায়া আমার সামনে আসলো। কিছু বলবে? যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। বলো। এখন থেকে যদি ব্যবসা আপনি দেখতেন তাহলে ভালো হতো। এভাবে আর কতদিন বসে থাকবেন? না জানি মালামালগুলোর কি অবস্থা। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। ঠিকই তো বলছে, এভাবে বসে থেকে কি লাভ? আমার তো আর কোনো বড় ভাই নেই যে সংসারটা দেখবে। মায়ের কাছ থেকে দোকানের চাবিটা নিলাম, তারপর দোকানে গেলাম। দোকান খুলে বুঝলাম মালামালের অবস্থা খুবই খারাপ। দোকান আবার নতুন করে সাজালাম। সবকিছু ঠিকঠাক করে ওই দিন বাসায় চলে আসলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি রুমের মধ্যে শুয়ে আছি। কিছুক্ষণ পর মায়া আসলো। এসে বালিশ নিয়ে ফ্লোরে ঘুমোতে যাচ্ছে। একটা কথা বলার ছিল। জি বলেন। তুমি চাইলে খাটে ঘুমোতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। যেদিন আপনি আমাকে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিতে পারবেন সেদিন খাটে ঘুমাবো। তোমার কি মনে হয় আমি এখন আগের মতো আছি? শুধু খাটে থাকার অনুমতি দিলে স্বামী হওয়া যায় না, বুঝলেন? মানে কি, ক্লিয়ার করে বলো। প্রত্যেকটা মেয়ের একটা আশা থাকে যে তার বাসর ঘরটা অনেক সুন্দর হবে, তার স্বামী তাকে অনেক ভালোবাসবে, সবকিছু শেয়ার করবে। আপনি কি করলেন? বাসর ঘরেই আমার গায়ে হাত দিলেন। আমি কালো বলে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিলেন না, কখনো সুন্দর করে কথা বললেন না। আমার জন্য বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন। আচ্ছা একটা কথা বলেন তো, কালো হয়ে জন্ম নেওয়াটা কি আমার দোষ? কেউ তো আর ইচ্ছা করেই কালো হয় না। আপনি যা করলেন আমার সাথে, একটা মেয়ে কখনো তার স্বামীর থেকে এগুলো আশা করে না। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে তো আমি কখনো স্ত্রীর মর্যাদা দিইনি, কখনো ভালো করে ব্যবহার পর্যন্ত করিনি, ঠিক মতো তাকায়ও নি। অনেক রাত হয়েছে, ঘুমান।
আমি কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ছাদ থেকে বাসায় চলে আসলাম, তারপরও ঘুমিয়ে গেলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি মায়ের সাথে ফ্রি হওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই ফ্রি হচ্ছে না। মনে হয় আমার উপর প্রতিশোধ নিচ্ছে। বিকেলবেলা আমি সানিয়া আয়মানকে দেখা করতে বললাম। ওরা দোকানে আসলো, ওদের সাথে পুরো বিষয়টা শেয়ার করলাম। একটা কাজ কর, কি? তোরা আবার নতুন করে সবকিছু শুরু কর। ভাই দেখ, আমিও চাই সবকিছু আবার নতুন ভাবে শুরু হোক। আগে যা ঘটেছে তার জন্য আমি আসলে লজ্জিত। এই শোন, তোরা আবার নতুন ভাবে শুরু কর, আবার বাসর হবে, সবকিছু ওইখান থেকেই ঠিক কর। আরে না, এটা কেমনে সম্ভব? আবার বাসর হয় নাকি? হবে না কেন? অবশ্যই হবে। আম্মু আছে, যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো? আর মায়াকে বা কি করে বলবো যে আমরা আবার বাসর করব? এটা হয় নাকি? শোন, আন্টিকে কয়দিনের জন্য তোর নানার বাসায় পাঠিয়ে দে, এতে করে তোর বাবার শখটাও কেটে যাবে আর তোর বাসরটাও হবে। মায়াকে কি বলবো? শোন, মায়ার সাথে একটু গরম দেখাবি। মেয়ে মানুষ একটু ধমক খেলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা আম্মুকে অনেক কষ্টে বুঝিয়ে নানার বাসায় যেতে রাজি করালাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। মায়ের জন্য বসে আছি। কিছুক্ষণ পর সে আসলো, এসে বালিশ নিয়ে ঘুমোতে যাচ্ছে। এমন সময় তোমার সাথে কিছু কথা আছে। বলেন। তুমি আসলে কি চাও? মানে? আমার সাথে থাকতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? দেখো, যদি প্রবলেম হয় তাহলে বলো। আমি কি একবারও বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তাহলে এগুলো কেন করছো? দেখো, আমরা যে লাইফটা কাটাচ্ছি এটা কোনো লাইফ না। আমি তো বলেছি আমি তোমার সাথে আগে অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি লজ্জিত। তারপর এগুলো করার মানে কি? এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা। কি কি? হয় সবকিছু নতুন করে শুরু করবে, না হলে কালকে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্সের কথা শুনে মায়ের মুখটা চুপসে গেল। আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম, এবার বলো। আপনার যেটা মন চায় করেন। তারপর সে ঘুমিয়ে গেল। আমিও কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে কারো স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম মায়া আমার মাথায় হাত বোলাচ্ছে। বাহ, ভালোই লাগছে। আমিও নাচারার ভান ধরে শুয়ে রইলাম। সকালবেলা আম্মুকে গাড়িতে করে নানুর পাশে পাঠিয়ে দিলাম। সানি আমাকে কল দিয়ে সবকিছু রেডি করতে বললাম। মায়াকে বললাম মার্কেট যাবো রেডি হতে। চুপচাপ কি রেডি হয়ে নিল। তারপর বাইরে যাওয়ার জন্য বললাম, কিন্তু যাচ্ছে না। কি হলো? চলো। আপনি শার্ট কেন গায়ে দিয়েছেন? তো কি দিতাম? আপনার জন্য পাঞ্জাবি রাখছি, ওটা গায়ে দিয়ে আসেন। এখন সময় কম, অন্য কোনো দিন পরবো। তাহলে আমি যাব না। ধুর, শালা কোন বিপদে পড়লাম। গিয়ে পাঞ্জাবি পরে আসলাম। তারপর ওকে নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম। দুপুরে বাইরে খেলাম। সানিমান ফুল নিয়ে গেল। হালকাভাবে আমার রুমটাকে আবার সাজালো। দেখে তো মোটামুটি ভালোই লাগছে। ওদেরকে রেখে দিলাম। মায়াকে বললাম বাইরে থেকে সোজা আসতে, বাড়ছে নিজেই সাজাবে। কিছু করার নেই। রাতের বেলা আমি আর আইমান ছাদে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। এই যে দুলা ভাই, অনেকক্ষণ যাবত আড্ডা দিয়েছেন, এবার ভিতরে যান। যা, এবার যা। তোরা কি করবি? কেন, আমাদেরকেও নিবি নাকি? চুপ শালা, আমরা আছি, তুই যা। তারপর ওদের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসলাম। রুমের কাছে গিয়ে আবার সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক করে নিয়ে রুমে গেলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম মায়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে সালাম করলো। আমি তার আগেই ওকে ধরে ফেললাম। এরপর খাটে গিয়ে বসলাম। পকেট থেকে একটা গোলাপ বের করে ওর হাতে দিলাম। সে গোলাপটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর আলমারি থেকে কি যেন বের করছে। কিছুক্ষণ পর সে একটা কোরআন শরীফ এনে আমার হাতে দিল। এরপর একটা টুপি পরিয়ে দিল, একটা জয়নামাজ দিল, একটা আতর আর একটা ম্যাসওয়াক দিল। তারপর বলতে শুরু করলো, আজ থেকে প্রতিদিন এই কোরআন তেলাওয়াত করবেন। মেসওয়াকটা সব সময় পকেটে রাখবেন। অজু করার আগে মেসওয়াক করে নেবেন। যদি কখনো ঘরে নামাজ পড়েন তাহলে এই জায়নামাজে পড়বেন, আর বাইরে যাওয়ার সময় এই আতরটা গায়ে দিয়ে যাবেন। তুমি এগুলো কোথায় পেয়েছো? বিয়ের আগে কিনে রাখছি, ভাবছিলাম সেদিন দিব, কিন্তু তার আগেই।
যাই হোক, সবসময় দোয়া করতাম আল্লাহ যেন আপনাকে ঠিক করে দেয়। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আমার দোয়া কবুল করেছে। আমি কি বলবো বুঝতে পারছি না, চোখের কোণে পানি এসে টলমল করছে। আরো একটু কষ্ট করতে হবে। কি? আমি কোরআন পড়তে পারি না, আর এই বয়সে মক্তবিকে শেখা সম্ভব না। যদি শিখিয়ে দাও। মায়া কিছু না বলে একটা মুচকি হাসি দিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এখানে বসেন, শেখাচ্ছি। এখন? আপনার কি অন্য কাজ আছে? না, মানে আরে কি মানে করছেন, বসেন এখানে। তারপর জয়নামাজটা বিছিয়ে নিচে দুজনেই বসলাম। মায়াজকে কোরআন শেখাচ্ছে। বিষয়টা আসলে একটু অন্যরকম, যা আমি কখনোই ভাবিনি। অনেকক্ষণ পর সে বলল, আসেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর নামাজ শেষ করে দোয়া করলাম। অবশ্য আমি করিনি, মায়া করেছে। তারপর দুজনে বসে আছি। ছাদে যাবেন? চলো। তারপর দুজনে ছাদে গেলাম। আমরা পাশাপাশি বসে আছি। আচ্ছা, আমি কি আপনার হাতটা ধরতে পারি? মায়া অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নিজে আমার হাত ধরে আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম তার স্পর্শ পেলাম। আমার পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। দুজনে গল্প শুরু করলাম। বাহ, মায়া ভালোই কথাবার্তা জানে। আমি ভাবছি মেয়েটা আনরোম্যান্টিক, এখন দেখছি আমার থেকে বেশি রোম্যান্টিক। পাশাপাশি থাকার এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সব থেকে দামি গিফট হচ্ছে সময়, যেটা আমি এখন পাচ্ছি। ভালোবাসা হোক পবিত্র, থাকুক চির অমর হয়ে অনন্তকাল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।